প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজ। স্বাগত জানাচ্ছি আমি বেনজির আহমেদ। আজকে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন ইকতেদার আহমেদ, সাবেক জজ ও রেজিস্ট্রার জেনারেল, সুপ্রিম কোর্ট। আপনাকে স্বাগতম। মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নিব আজকের বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনামগুলো। দৈনিক প্রথম আলো, সবাই চেয়েছিল বিলুপ্তি, তবু বহাল থাকছে র্যাব। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, গুম, বিচারবহিত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনায় র্যাব বিলুপ্তির দাবি ওঠে। দৈনিক আমার দেশ, তারেক রহমানকে বেনিফিট অফ ডাউট দিতে চায় দিল্লি। 4 কারণে এসএসসি ও সমমান পরীক্ষায় ব্যাপক অনুপস্থিতি। দৈনিক ইত্তেফাক, অভিভাবকহীন জাতীয় মানবাধিকার কমিশন, নিষ্পত্তির অপেক্ষায় 1219 অভিযোগ। রুটিন কাজে সময় কাটছে কমিশনের, কর্মকর্তা কর্মচারীদের। অধ্যাদেশ বাতিল হওয়ায় 13 এপ্রিল কমিশনের চেয়ারম্যান সহ সদস্যদের পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 3 লাখ কোটি টাকা অনুমোদন। বরাদ্দের শীর্ষস্থানীয় সরকার বিভাগ, ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বড় বিনিয়োগ দরকার, অর্থমন্ত্রী। দৈনিক সমকাল, বিরোধী দলের আসনে নারী এমপিরা উন্নয়ন তদারকি করবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। দৈনিক যুগান্তর, বরাদ্দের সঙ্গে খরচের ফারাক আকাশ পাতাল, পুলিশের সিস্টেমে এই দুর্নীতি। কেনা হচ্ছে 14,000 কোটি টাকার তেল। দৈনিক মানবজমিন, কিভাবে তৈরি হলো টিকার ঘাটতি, নারী এমপিদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী। 3 মাসে কোনো বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ নেই। কালের কণ্ঠ, অদ্ভুত মামলা, নজিরবিহীন কারসাজি, বাদী, পুলিশ, কর্তৃপক্ষ ত্রিমুখী চাপে পিষ্ট সাংবাদিক। 3 লাখ কোটি টাকার এডিপি অনুমোদন, সর্বোচ্চ বরাদ্দ পরিবহন খাতে। দৈনিক কালবেলা, চাহিদা মাত্র মিলছে না টাকা, র্যাবের জন্য নতুন আইন ও নামের কথা ভাবছে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী। দৈনিক ইনকিলাব, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের উদ্যোগ, শ্রমবাজারে বইছে সুবাতাস। সংসদে কার্যকর ভূমিকা রাখুন নারী এমপিদের, প্রধানমন্ত্রী। 3 লাখ কোটি টাকার এডিপি অনুমোদন। বাংলাদেশ প্রতিদিন, জুয়ায় নিঃস্ব দেশ, ইউনুসের বিত্তবৈভব প্রতারণা ও জালিয়াতি। 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন। দেশ রূপান্তর, আশার আলোতেও শঙ্কা, কোটিতে কত বরাদ্দ, কালুঘাট থেকে চাক্তাই খাল, পানি উন্নয়ন বোর্ডের তথ্য। দৈনিক নয়া দিগন্ত, তিতাস সিন্ডিকেটের মরণ ফাঁদ, সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। দৈনিক বণিক বার্তা, সাগরে তেল গ্যাস অনুসন্ধানে পদক্ষেপ, আগামী সপ্তাহে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করবে পেট্রোবাংলা। The Daily Star, 5-year plans eyes $1 trillion economy. Government wants to create 1 crore jobs by 2030. Government moves to draft law for RAB. The New Age, no relief as LPG still sells beyond government set price. 1.4 million Bangladeshis pushed into poverty in 2025 World Bank report. The Daily Observer, Bangladesh close in on serious sweep against Pakistan. Government clears record Taka 3,000 ADP for fiscal year 2007. আমরা দেখছিলাম বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। মূলত আমরা দেখেছি বাজেট আসছে, বর্তমান সরকারের প্রথম বাজেট আগামী 11 জুন উপস্থাপন হবে। গতকাল এডিপি 3 লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। এনইসিতে বৈঠক হয়েছে, যেখানে পরিবহন খাতকে বলা হয়েছে। অর্থমন্ত্রী বলেছেন এই প্রকল্পগুলোতে কোনো দুর্নীতি হবে না এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে। আমরা দেখেছি অতীতেও বিভিন্ন দুর্নীতির তথ্য পাওয়া গেছে। তবে বর্তমান সরকারের জন্য এই বাজেট অনেকে বলছে আবার উচ্চবিলাসী। যেমন সিপিডি বলেছে কর আদায় বাড়ানো ছাড়া অর্থনীতির চাপ সামলানো কঠিন হবে। কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, এবার তো বাজেট হচ্ছে 9 লক্ষ কোটি টাকার উপরে বাজেট, এবং এডিপি যেটা ডিক্লেয়ার করেছে যে 3 লক্ষ কোটি টাকা। তো এখন ধরেন এই যে 9 লক্ষ কোটি টাকা, এটা তো ধরেন ইতিপূর্বে যে সকল বাজেট ঘোষণা হয়েছিল কোনোটাতে তো এত অধিক ছিল না। তো এখন যদি রাজস্ব আয় আপনি বৃদ্ধি করতে না পারেন, তাহলে তো এই টার্গেট তো ফুলফিল হবে না। তো আর ব্যাংক থেকে যে এই যে ঋণ নিচ্ছে,
তো অলরেডি তো ব্যাংক থেকে প্রচুর ঋণ নেওয়া হয়ে গেছে। তো এটা যদি অব্যাহত থাকে তাহলে তো ধরেন এটা আমার মনে হয় একটা মানে অশনি সংকেতের মতোই মনে হচ্ছে আর কি। তো যে কোনোভাবেই হোক যে রাজস্ব খাতে আয় বাড়াতে হবে, এবং রাজস্ব খাতে যদি আয় বাড়ানো যায় তখনই কিন্তু ধরেন আপনার যে এই এডিপি বলেন বা আপনার এই যে এই বাজেটে যে 9 লক্ষ কোটি টাকার বাজেট বলেন, এগুলোর হচ্ছে যে এই মানে এই বরাদ্দগুলোর বাস্তবায়ন মানে সঠিক হবে। আর নয়তো ধরেন যদি রাজস্ব আয় যদি ঘাটতি থাকে তাহলে তো ধরেন এই মানে এই যে কোনো প্রকল্প বাস্তবায়নে বাধার সম্মুখীন হবে। তারপরে আছে হচ্ছিল আবার যে এই সরকারি কর্মচারীদের যে এই বেতন বৃদ্ধি, নতুন যে নতুন নবম পে স্কেল ঘোষণা, তো সেখানেও ধরেন একটা বলা হচ্ছে আপনার পর্যায়ক্রমে, অর্থাৎ আগামী অর্থ বছরে কিন্তু অর্ধেক না যে এটা হয়তো 2 ধাপে বা 3 ধাপে হবে। তো 2 ধাপে হলেও ধরেন তো 40 থেকে 50 হাজার কোটি টাকা এটার জন্য অতিরিক্ত ব্যয় হবে। তো এই ব্যয়ের অর্থের সংস্থান কিভাবে হবে এগুলো তো ধরেন বাজেটে তো একটা মানে সুস্পষ্ট দিক নির্দেশনা থাকতে হবে। তা যদি না থাকে তাহলে তো ধরেন এই যে মানে প্রতিটি পদেই হোঁচট খেতে হবে। সিপিডি যেটা বলছে যে কর আদায় বাড়ানো, সেক্ষেত্রে তো জনগণের উপরে যদি কর আবার না, এখন ধরেন যে এখানে যে আমাদের যে ভ্যাট যেটা আছে, ভ্যাটটা যদি সঠিকভাবে যদি আদায় হয় তাহলে কিন্তু মানে দেখা যাচ্ছে যে অনেকটাই সমস্যার সমাধান সম্ভব। কিন্তু ভ্যাট তো ঠিকভাবে আদায় হয় না, এবং এটা আদায় যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে বাজেটের মানে সবচেয়ে বড় যোগানই দিচ্ছে হচ্ছিল ভ্যাট, মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা তো হচ্ছিল যে এই পরোক্ষ কর। তো দেখা যাচ্ছে যে আপনার যে এই বিভিন্ন কেনাকাটা থেকে শুরু করে যত ধরনের সেবামূলক প্রতিষ্ঠান আছে সবাই তো হচ্ছিল ভ্যাট দেয়, এবং এই ভ্যাটটা যদি সঠিকভাবে যদি আদায় হয় এবং যদি এটার যদি এই সঠিক ব্যবহার হয় তাহলে আমার মনে হয় আর কি যে বাজেটের যে রাজস্ব ঘাটতি পূরণ এটা অনেকাংশে পূরণ সম্ভব হবে। প্রকল্পের ক্ষেত্রে যে দুর্নীতির কথা বলেছি আমরা অতীতে দেখেছি, এইটা কিভাবে রিমুভ করা সম্ভব? তা প্রকল্পের ক্ষেত্রে যে দুর্নীতি এটা তো ধরেন অনেকটা হলো যে ওপেন সিক্রেটের মতো, যে এখানে দেখা যাচ্ছে যে এই যে উন্নয়ন বাজেট যেটা, এই যে উন্নয়ন বাজেটে দেখা যাচ্ছে যে আগে থেকে 40 থেকে 60% দেখা যাচ্ছে যে দুর্নীতির মাধ্যমে এখানে অপচয় হতো। তো এটা যদি সরকার থেকে যদিও বলা হচ্ছে যে এটা রোধ করা হবে, কিন্তু মানে এটা তো মুখে বললেই হবে না। রোধ করতে হলে তো ধরেন ওই ধরনের লোক নিয়োগ দিতে হবে। এখন আপনার অতীতের অভিজ্ঞতা বলে যে আমরা দেখেছি যে অতীতে যে বিগত সরকারের সময় উন্নয়ন বাজেটের 40 থেকে 60% দেখা যাচ্ছে যে এটা হচ্ছে যে এই যে লোপাট হয়েছে। তো সেটা যদি অব্যাহত থাকে তাহলে আমি মনে করব যে উন্নয়ন বাজেটে এত অর্থ বরাদ্দ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যেটা বরাদ্দ দেবেন এটা বরাদ্দের অন্ততপক্ষে 90% যেন সঠিকভাবে যদি ব্যয় হয় তাহলে এটার লক্ষ্য পূরণ সম্ভব হবে। আর নয় যদি ধরেন যে 40 থেকে 60% যদি লোপাট হয়ে যায় তাহলে তো ধরেন আমরা মানে যে সমস্যার আবর্তে এই সমস্যা আরও হয়তো দীর্ঘায়িত হবে। এক্ষেত্রে কি তদারকি বা মনিটরিং সিস্টেমটা কিভাবে বাড়ানো যেতে পারে? না, তদারকি বা মনিটরিং সিস্টেম তো ধরেন মন্ত্রণালয়ের তদারকি আছে, তারপরে স্থানীয়ভাবে তদারকি আছে। তো তদারকি এখন যারা তদারকি করবে তাদের মধ্যে তো ধরেন সততা থাকতে হবে, এবং তারা যদি ধরেন এই দুর্নীতির অংশীদার হয়ে যায় সেক্ষেত্রে তো ধরেন আপনার এই তদারকি তো অর্থহীন হয়ে যায়। আরেকটা বিষয় আপনি আছেন যে র্যাবের যেই গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন র্যাব বিলুপ্তির জন্য বিভিন্ন মহল থেকেই উঠছে, জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনও বিলুপ্তির দাবি জানিয়েছিল। সরকারের পক্ষ থেকেও গতকাল বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী যে নতুন আইন করা হবে। আপনি জানেন যে বিগত সরকারের সময় র্যাবের যেই কাহিনী, অর্থাৎ মোট গুমের ঘটনার 25%ই র্যাব জড়িত, এবং সারা দেশে 40টি গোপন বন্দিশালা, তার মধ্যে 22 থেকে 23টি র্যাব ছিল, এবং বিভিন্ন মহল থেকে র্যাব। তো নতুন স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু বলেছেন যে বিলুপ্ত না, নতুন করে নাম দেওয়া যেতে পারে কিনা, নতুন নাম এবং নতুন আইন, তাহলে জনবান্ধব জনগণের আস্থা আবার ফিরবে কিনা কি বলবেন? দেখুন, যে র্যাব যেটা গঠন করা হয়েছিল এটা যে র্যাপিড ব্যাটালিয়ন অ্যাকশন অ্যাক্ট যেটা আছে, ওই র্যাপিড ব্যাটালিয়ন অ্যাক্টের অধীনে কিন্তু র্যাবটা গঠন করা হয়। র্যাবের জন্য কিন্তু আলাদা কোনো নতুন আইন করা হয়নি আর কি। তো এখন বলা হচ্ছে যে নতুন আইন করা হবে। মানে কখন বলা হচ্ছে, যখন যে মানে বিভিন্ন মহল থেকে র্যাব বিলুপ্তির দাবি যখন উঠেছে তখন বলা হচ্ছে যে র্যাবের জন্য নতুন আইন করা হবে। তো এখন ধরেন র্যাব প্রতিষ্ঠা পরবর্তীত এটা তো ধরেন দীর্ঘদিন এটা কাজ করেছে, কিন্তু এটার যে এই যে সুনাম, সেই সুনাম তো এটা রাখতে পারেনি। এটা দেখা গিয়েছে যে এটা বিভিন্ন সময় হচ্ছে যে আপনি বললেন যে এই যে এই
এই যে এই যে আওয়ামী সরকারের সময়। না এই যে 40টা যে কি বললেন না, হ্যাঁ, আপনার এটা হচ্ছে মোট গুমের এবং 40টি বন্দিশালা গোপন হ্যাঁ, যেটা। যে গোপন বন্দিশালা, তো এটা তো ধরেন অনেকটা ওপেন সিক্রেটের মতো। তো একটা বাহিনী সেখানে তো ধরেন এটা হচ্ছিল জনগণের নিরাপত্তা দিবে। এখন জনগণের নিরাপত্তার স্থলে যদি ধরেন জনগণ যদি এই বাহিনী দ্বারা যদি আতঙ্কিত হয়, এই বাহিনী যদি গুম খুনের সাথে যদি জড়িত হয়, তাহলে তো ধরেন এই বাহিনী রাখার তো কোনো অর্থ হয় না। তো সুতরাং যে নতুন আইনি করুক বা এই যে পুরাতন আইনেই যদি র্যাবকে যদি রাখতে হয়, তাহলে কিন্তু র্যাবের যে মানে যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে র্যাব গঠিত হয়েছে, ওই লক্ষ্য বা উদ্দেশ্য যতক্ষণ পর্যন্ত অর্জিত না হবে ততক্ষণ পর্যন্ত তো আমার মনে হয় আর কি যে নতুন আইন বলেন বা পুরাতন আইন বলেন, এটার কোনো এই যে এই ধারাবাহিকতা থাকবে না। আপনাকে নিশ্চিত করতে হবে যে এটা হচ্ছে একটা মানে আইনশৃঙ্খলা বাহিনী, এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাজ হলো যে এই মানে জনগণের এই যে এই যেন শান্তিতে থাকে, জনগণ যাতে তাদের কাজকর্ম ঠিকভাবে করতে পারে, এই সকল বিষয়ে মানে কার্যকর এবং দ্রুত পদক্ষেপ নেওয়া। কিন্তু তার পরিবর্তে তারা যদি ধরেন গুম খুন বা অনৈতিক কাজের সাথে যদি জড়িয়ে পড়ে, তাহলে তো ধরেন দেখা যাবে যে মানে এই বাহিনী সম্পর্কে জনমনে একটা হলো যে অস্বস্তি বা আশঙ্কার ভাব থেকে যাবে। সুতরাং আমি মনে করি আর কি যে আপনি পুরাতন আইনি বলেন বা নতুন আইনি বলেন, র্যাবকে যদি আপনি যদি নতুনভাবে যদি এই গঠন করতে হয়, তাহলে হলো তাদেরকে আপনার যে মানে নতুন এই যে দিক নির্দেশনা দিতে হবে, এবং ওই দিক নির্দেশনার আলোকে মানে নতুনভাবে তারা যেন মানে জনবান্ধব হয়ে কাজ করে সেইটা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে আমরা তো অতীতে দেখেছি যে রাজনৈতিক দলগুলো বা ক্ষমতাসীন সরকারের যে হস্তক্ষেপ যেটা বলে আপনার এই বাহিনীগুলোর প্রতি, এখন বর্তমান সরকার বলছে তারা এখানে হস্তক্ষেপ করবে না। আসলে কত দূরে এটা সম্ভব হবে এবং এটা কি কার্যকর করা যাবে? না, এটা যদি সরকার যদি ধরেন এই যে অতীতে যে র্যাবের যে মানে ক্ষমতার যে অপব্যবহার, এটা তো হচ্ছিল রাজনৈতিক সরকারের কারণেই হয়েছে। এখন যদি ধরেন যে বর্তমান সরকার যদি তার কথা মতো যদি কাজ করে এবং তার কথায় যদি ঠিক থাকে, তাহলে হয়তো যে র্যাবের যে ক্ষমতার অপব্যবহার যেটা, এটা রোধ করা সম্ভব হবে। আর ক্ষমতার অপব্যবহার রোধ করা সম্ভব হলে র্যাবের যে মানে যে হারানো যে ভাবমূর্তি, সেটা হয়তো পুনরুদ্ধার সম্ভব হবে। একটা বিষয়, যেহেতু আপনি সাবেক জজ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 বাতিল হয়েছে, বিচারক নিয়োগে কিন্তু মেয়াদ শেষ হয়েছে। বিচারক নিয়োগের মেয়াদও আপনার বিচার বিভাগের স্বাধীনতায় একটা ধাক্কা খেয়েছে বলে সাবেক জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম গতকাল একটা বক্তব্য দিয়েছেন যে এই মুহূর্তে যেই হলো, এটা কিভাবে দেখবেন? এটা ধরেন অধ্যাদেশ তো অনেকগুলোই করা হয়েছে, তো কিছু অধ্যাদেশ বাতিল হয়েছে, আবার কিছু অধ্যাদেশ দেখা গিয়েছে যে মানে আইনে পরিণত করেছে। এখন এটা তো ধরেন তারা এই যে সংসদে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে যদি যথাযথভাবে সিদ্ধান্ত নিয়ে যদি বাতিল করে, তাহলে এটাকে আমরা মানে সাধুবাদ দেব। আর যদি দেখা যাচ্ছে যে একটা মানে ভিন্ন উদ্দেশ্যে এটাকে বাতিল করা হয়েছে, তাহলে এটা মানে আমার মনে হয় আর কি যেটা চিন্তা করার বিষয় বা ভেবে দেখার বিষয় আর কি। তো এখন আসলে তো অন্তর্বর্তী সরকার তো যেটা ছিল, অন্তর্বর্তী সরকার তো এত অধ্যাদেশ করা তো তাদের প্রয়োজন ছিল না। তো এবং অন্তর্বর্তী সরকার মানেই হলো যে কোনো ধরনের পলিসি ডিসিশনে তারা হাত দিবে না। তো এখন কোনো আইন করা মানেই তো এটা হচ্ছিল যে পলিসি ডিসিশন। তো আমার মতে আর কি যে অন্তর্বর্তী সরকারের উচিত হয় না এই যে এতগুলো আইন করা। এটা তো হলো যে দেশের সংসদ আসে এবং সংসদের মানে একমাত্র কাজই হলো যে দেশের জন্য এবং জনগণের কল্যাণে এবং জনগণের মঙ্গলের জন্য আইন প্রণয়ন। এখন সেই সংসদকে বাদ দিয়ে অন্তর্বর্তী সরকার যে এই যে তাদের এই স্বল্প সময়ে 123টা বা 123টা বা 24টা যে অধ্যাদেশ করেছে, এটা আমার মনে হয় আর কি এটা তাদের উচিত হয়নি আর কি করা। হামের প্রকোপ আমরা দেখছি যে সারা দেশে দেখছেন থামছেই না। আপনার এ পর্যন্ত 446 জন মৃত্যু হয়েছে, যার মধ্যে 75 জনের হামে নিশ্চিত এবং 389টি হাম সন্দেহবান। সরকারের পক্ষ থেকেও কিন্তু ব্যাপক প্রস্তুতিও নেওয়া হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী বলছেন। তবে যে অভিযোগগুলো আছে যে বিগত সরকারের সময়, বিশেষ করে ইন্টারিমের সময় টিকা না দেওয়ার যে এই কারণে এবং বিগত সরকারের গাফিলতি ছিল,
কীভাবে দেখবেন? এটা তো বিগত সরকার গাফিলতিতে যে ছিল এটা তো একদম সুবিদিত, যে দেখা যাচ্ছে যে বিগত সরকারের যিনি স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন নূরজাহান বেগম বেদয়, তো ওনাকে তো মানে এই যে উনি তো ঠিকভাবে ওনার কাজ করতেন না, আর ওনার যে স্বাস্থ্যখাত সম্পর্কে ওনার কিন্তু স্বচ্ছ ধারণাও ছিল না। আর যদি ধরেন তখন যদি টিকা যদি আমদানি করা হতো তাহলে তো ধরেন আমদানি করলে তাহলে হচ্ছে হলো আজকে আর এই মানে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হতো না। এবং টিকা আমদানি না করার কারণেই দেখা যাচ্ছে যে আজকে এই যে এই হামের যে প্রকোপ বেড়ে গেল, এবং এই প্রকোপের কারণে যে 400-র অধিক যে শিশু যে মারা গেল, যে এটা তো অনাকাঙ্ক্ষিত। তো এবং এর আগে দেখা গিয়েছে যে কোনো সরকারের সময়ে কিন্তু দেখা গিয়েছে যে এই ধরনের ঘটনা ঘটেনি। তো এখন অন্তর্বর্তী সরকার তারা তো মানে যদিও অন্তর্বর্তী সরকারের সময় মানে স্বল্প সময়ের জন্য এসেছিল, কিন্তু তাকে তো রুটিন কাজ তো তাকে যথাযথ বা সঠিকভাবে সমাধান করা উচিত ছিল, কিন্তু সেটা তো তারা করেনি, এবং না করার কারণে আজকে হচ্ছিল যে এই দুরবস্থা সৃষ্টি হয়েছে আর কি। একটা বিষয়, স্থানীয় সরকার নির্বাচনে যাতে রক্তপাত না করতে পারে সব দলকে একসঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। গতকাল উনি বলেছেন এক অনুষ্ঠানে, এবং স্থানীয় নির্বাচন দলীয় প্রতীক থাকবে না। এর মধ্যে আমরা দেখেছি যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো কিন্তু প্রস্তুতি নিচ্ছে। এনসিপি, জামায়াত সহ তাদের প্রার্থী প্রস্তুত এবং ঘোষণা করেছে এনসিপি, বিএনপিও প্রস্তুতি নিয়েছে। তবে যেটা বলা হচ্ছে যে দলীয় প্রতীকে না হলে তাহলে তো প্রার্থী ঘোষণা করবে দলগুলো। স্থানীয় নির্বাচন একটা বড় ধরনের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম, বিশেষ করে সামনে, কীভাবে দেখবেন? এখন অ্যাকচুয়ালি তো স্থানীয় নির্বাচন কিন্তু দলীয় প্রতীকবিহীনভাবেই হতো। বিগত সরকার তারা হলো যে এই সর্বপ্রথম যে দলীয় প্রতীকের মাধ্যমে স্থানীয় নির্বাচনের ব্যবস্থা করেছে। এখন দলীয় প্রতীক হোক বা দলীয় প্রতীকবিহীনভাবে হোক, মানে দেখা যাচ্ছে যে মানে প্রতিটি দলে কিন্তু দেখা যাচ্ছে যে প্রার্থী মনোনয়ন দেয়, এবং প্রার্থীকে তারা মানে পিছন থেকে সমর্থনও দেয়। তো সুতরাং দলীয় প্রতীক ব্যবহার বা দলীয় প্রতীক ব্যবহার না করা এটা কোনো মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছিল যে রাজনৈতিক দল যেগুলো আছে যারা প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ, তারা কি তাদের যে প্রার্থী মনোনয়ন দিচ্ছে কিনা, এবং তারা তাদের প্রার্থীকে সমর্থন দিচ্ছে কিনা। এবং তাদের প্রার্থীকে তারা যদি সমর্থন দেয়, তো এটা তো অনেকটা বলা যায় যে দলীয় মনোনয়নের মতোই। তাহলে তো আপনার আনুষ্ঠানিকভাবে প্রার্থী যখন ঘোষণাই করে তার মানে তো দাঁড়াচ্ছে যে তারা মনোনয়নই দিল। যেমন এনসিপি এর মধ্যে কিন্তু প্রার্থী ঘোষণা করেছে। তো তাহলে আর দলীয় প্রতীক না থাকাটা তো কোনো আপনার যায় আসে না বিষয়টা। না, সেটা মুখ্য না আর কি। আরেকটা বিষয় হচ্ছে আপনার বিএনপির যেই নারী সংরক্ষিত আসনের, ওনারা গতকাল প্রধানমন্ত্রীর সাথে প্রথম বৈঠক করেছেন। 36 জন যে বিএনপির, সেখানে প্রধানমন্ত্রী বলেছেন আপনার সংসদে কার্যকর ভূমিকা রাখার জন্য, তাদেরকে প্রস্তুত হওয়ার জন্য, এবং বিরোধী দলীয় যে আসনগুলো আছে সেখানে এই সংরক্ষিত নারী আসন এমপিদের উন্নয়ন কার্যক্রম তদারকি করার জন্য উনি বলছে দায়িত্ব দিবেন। তবে একই সাথে আবার এটার বিরোধিতা করেছেন বিরোধী দল জামায়াত। তারা বলেছেন এটা গণতন্ত্র হরণের শামিল, অতীতে আওয়ামী লীগ সরকারও এই কাজগুলো করেছিল। এটা কীভাবে দেখবেন? এখন ধরেন মানে মহিলা এমপি যারা আছে তাদের তো একটা নির্বাচনী এলাকা আছে, এবং যার নির্বাচনী এলাকা যেটা তাকে সেটারই দায়িত্ব দেওয়া উচিত, এবং তাকে যদি ওইটার দায়িত্বের অতিরিক্ত যদি বিরোধী দলের এলাকায় যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে তো এটা হচ্ছিল অন্যের যে অধিকারে মানে হস্তক্ষেপের মতো আর কি। আমার মনে হয়েছে এটা মানে উচিত হবে না আর কি। যে যার মানে কনস্টিটিউয়েন্সি যেটা আছে, এখন মহিলা এমপিদের কনস্টিটিউয়েন্সি তো অনেক বড়। মানে এখন আমাদের ধরেন যে একটা জেলাতে যেমন ধরেন যদি 10টা কনস্টিটিউয়েন্সি থাকে, এখন মহিলা এমপির দেখা গিয়েছে যে 64টা জেলা, তো এখন হচ্ছিল যে 50 জন মহিলা এমপি। তো দেখা যাচ্ছে যে একটারও বেশি জেলা নিয়ে এক একজন মহিলা এমপির এলাকা আর কি। তো সেখানে আপনার যদি ধরেন এই এমনিতেও একটা বড় এলাকা নিয়ে তাকে কাজ করতে হচ্ছে, এরপরে যদি আবার ধরেন বিরোধী দলের যারা আছে তাদের তো নির্দিষ্ট এলাকা তো রয়েছেই। তো মানে সেই এলাকার এই যে বাইরে যদি এদেরকেও যদি মানে সরকারি দলের এমপি যারা, তাদেরকে যদি বলে যে বিরোধী দলের এলাকায় তদারকি করার জন্য, তো এটা তো ধরেন মানে অনেকটা মানে অনধিকার চর্চার মতো হয়ে যাবে। একটা বিষয় হচ্ছে আমরা দেখছি বাংলাদেশ ভারত সম্পর্ক, আপনার দুজনে যেটা আমাদের নেইবারিং প্রতিবেশী, ভারতের সাথে সম্পর্ক সম্প্রতি বিভিন্ন কারণে আমরা সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না, সীমান্তে হত্যা বেড়েই চলেছে। এবং এ থেকে বলা হয়েছে দিল্লির সাথে যে আপনার সম্পর্ক নতুন সরকার আসার পর আরও সম্পর্ক জোরদার করার জন্য চেষ্টা চলছে। তবে যে সীমান্ত হত্যা বন্ধ সহ অতীত আমরা দেখেছি যে বাংলাদেশ দিল্লির যে বিভিন্ন সম্পর্ক বৈঠকগুলো হয়, সেটা কেন কার্যকর করা যাচ্ছে না?
দেখুন এখন ভারত তো ধরেন আমাদের প্রতিবেশী এবং আমরা স্থলভাগের 3 দিক দিয়ে শুধু মানে 172 বা 174 কিলোমিটার মানে এলাকা হচ্ছিল মায়ানমারের সাথে। আমরা 3 দিকেই হচ্ছিল ভারত দ্বারা বেষ্টিত, আর আরেক দিকে হচ্ছিল যে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত। তো এখন মানে প্রতিবেশী হিসাবে ভারতের সাথে আমাদের মানে যে ধরনের সম্পর্ক থাকা উচিত, ভারত থেকে তো আমরা ওই ধরনের আচরণ প্রত্যক্ষ করি না। এবং ধরেন বলা হচ্ছে যে মানে সুপ্রতিবেশী সুলভ মনোভাব, তো এখন তারা কাঁটাতারের বেড়া দিয়েছে। এখন কাঁটাতারের বেড়া দেওয়া এটা তো মানে এই যে সুপ্রতিবেশী সুলভ মনোভাব না। তারপরে ধরেন এই যে এই মানে চোরাচালান হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে যে চোরাচালান যেটা হচ্ছে এটা হচ্ছে হলো যে ভারতের অনুকূলে, বাংলাদেশের প্রতিকূলে। তারপরে ধরেন এই যে ভারত থেকে ফেন্সিডিল আসতেছে, তারপরে হচ্ছে হলো যে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আসতেছে। তো এগুলোকে তো ধরেন রোধ করা যদি না যায়, তাহলে তো ধরেন আমাদের যে অর্থনীতি তো বিপর্যস্ত হবে। তো এখন ভারতের উচিত যে মানে আমাদের প্রতিবেশী হিসেবে আমাদের সাথে, আমরা যেমন তাদের সাথে সুসম্পর্ক রাখতে চাই, তারাও আমাদের সাথে মানে সুসম্পর্ক রাখুক। এবং আমাদের যে সকল সমস্যা আছে, যেমন আমাদের যে 54টা যে নদী আছে, যে দেখা যাচ্ছে যে প্রতিটি নদীর মানে ইয়েতেই দেখা যাচ্ছে যে মুখে তারা বাদ দিয়ে তারা পানি প্রত্যাহার করে নিয়েছে। এগুলো তো হচ্ছে হলো যে আন্তর্জাতিক নদী, এবং আন্তর্জাতিক নদী হচ্ছে হলো যে সকল দেশের উপর দিয়ে প্রবাহিত হবে, উভয় দেশের সেখানে ন্যায্য বা সমান অধিকার থাকবে। কিন্তু দেখা যাচ্ছে যে ভারত মানে এক একটা নদীতে একটা দুইটা না 8 থেকে 10টা পর্যন্ত বাদ দিয়ে বিভিন্ন স্তরে তারা দেখা যাচ্ছে যে পানি প্রত্যাহার করে নিচ্ছে। তো এতে দেখা যাচ্ছে যে বাংলাদেশ তার ন্যায্য হিসাব থেকে বঞ্চিত হচ্ছে, এবং বাংলাদেশের যে তার যে পানির যে অধিকার, এই অধিকার থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে। গঙ্গা চুক্তির মেয়াদও কিন্তু আপনার ডিসেম্বরে শেষ হচ্ছে। নতুন করে যে ফারাক্কা গঙ্গা চুক্তি, এটা বিষয়ে বলেছে বিএনপির পক্ষ থেকেও, এবং তিস্তা নিয়েও যে আলোচনা চলছে। তো এই অভিন্ন সমস্যাগুলি, তিস্তা বিশেষ করে তিস্তা গঙ্গা, এইগুলো এই নতুন সরকার আসার পর বলছে যে তারা চেষ্টা করবে। কতটুকু আসলে সম্ভব? আমরা অতীতে দেখেছি কিন্তু বারবার বিভিন্ন পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ, যে সাবেক আপনার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু রেসপন্স করেনি, এবং নতুন যে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী, তার বক্তব্য কিন্তু এখন আমরা বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিচ্ছে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের জনগণ নিয়ে। তো আগামীতে কি হবে এই বিষয়গুলো? দেখুন, এই যে তিস্তা নিয়ে যেটা ধরেন যে তারা তিস্তার উৎপত্তি তো হচ্ছিল সিকিমে, এবং দেখা গেছে যে গজলডোবা পর্যন্ত তারা হচ্ছিল 8টি বাদ দিয়ে মানে এই পানি প্রত্যাহার করে নিচ্ছে। তো এখন তিস্তা তো ধরেন যে এই যে শুষ্ক মৌসুমে দেখা যাচ্ছে যে আমাদেরকে কোনো পানি তারা দিচ্ছে না। তো এখন আমরা যে তিস্তা রিভার কম্প্রিহেনসিভ অ্যান্ড রেস্টোরেশন যে প্রজেক্টটা যেটা করা হয়েছিল চীনের সাথে, দেখা যাচ্ছে যে এটা তো বিগত সরকারের সময় এই প্রজেক্টটা হাতে নেওয়া হয়েছিল। দেখা গেছে যে ভারতের আপত্তির কারণে মানে চীনের আগ্রহ থাকা সত্ত্বেও চীন এখানে বিনিয়োগ করতে পারেনি। তো এখন আবার এই বর্তমান সরকার আবার এটাকে আবার পুনর্জীবিত করার চেষ্টা করছে। তো এই প্রকল্পটা যদি বাস্তবায়ন হয়, আমার মনে হয় আর কি যে এখানে তো তিস্তা ব্যারেজ এবং ড্যামের মধ্যে পার্থক্য আছে। তো এখন ব্যারেজ যদি করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে এখানে যে মানে পানি এই এতে শুষ্ক মৌসুমে এখানে হলো যে একটা জলাধার নির্মাণ করা হবে, এবং ওই পানি তারপরে বিভিন্ন সেচ এবং অন্যান্য কাজে ব্যবহার করা হবে। এটা একটা দিক। আবার দেখা যাচ্ছে যে এই পদ্মা ব্যারেজের জন্য সরকার মানে প্রকল্প নিয়েছে, এবং এটা বলতেছে যে 2033 সালের মধ্যে 25,000 কোটি টাকা বিনিয়োগ হবে, এবং এটা যে এর মানে সিংহভাগই কিন্তু স্থানীয়ভাবে এটার ব্যয় নির্বাহ করা হবে। তো যদি পদ্মা ব্যারেজ করা যায় এবং তিস্তা ব্যারেজ যদি করা যায়, আমার মনে হয় এটা দেশের অর্থনীতির জন্য একটা ইতিবাচক ফল বয়ে নিয়ে আসবে। কৃষি উৎপাদন বাড়বে, খাদ্য উৎপাদন বাড়বে, এবং এই যে ব্যারেজগুলোর যে দুইটা নদীর পাড়ে বিভিন্ন উপশহর গড়ে উঠবে। উপশহর গড়ে উঠলে সেখানে কলকারখানা হবে, স্কুল কলেজ হবে, বিশ্ববিদ্যালয় হবে, এতে কর্মসংস্থানের সৃষ্টি হবে, এবং সার্বিকভাবে দেশের অর্থনীতি আমার মনে হয় যে বেগবান হবে। তবে এক্ষেত্রে ফারাক্কাবাদের কারণে আমরা যে ক্ষতির সম্মুখীন হয়েছিলাম, সেটা বিকল্প হিসাবে পদ্মা ব্যারেজ হচ্ছে। এক্ষেত্রে ভারত কোনো ভ্যাটও দিবে কিনা, ভারতের সাথে আলোচনার প্রয়োজন নেই বলে এর মধ্যে আমরা দেখেছি পানি সম্পদ মন্ত্রীও জানিয়েছেন যে বিষয়ে ভারতের সাথে কোনো আলোচনার দরকার নেই। ঠিক বলতে
এটা ধরেন এই যে ওরা যে ফারাক্কা ব্যারেজ যেটা করেছিল এটা ব্রিটিশ আমলেই কিন্তু এই ধরনের একটা পরিকল্পনা ছিল, এবং তখন কিন্তু গোয়ালন্দে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট যে পরিকল্পনা নিয়েছিল যে গোয়ালন্দের এখানে বাদ দেওয়ার কথা ছিল। তো এখন হচ্ছে হলো যে পদ্মা ব্যারেজ যেটা করা হচ্ছে এটা হচ্ছিল রাজবাড়ির পাংশায়, গোয়ালন্দের একটু আগে আর কি বাদ দেওয়া হচ্ছে আর কি। এবং তো ব্যারেজ করে এখানে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে হলো যে এই বর্ষাকালে যেই পানিটা আসবে এই পানিটাকে মানে করা হবে, অর্থাৎ এখানে হচ্ছে হলো যে এই সংরক্ষণ করা হবে আর কি। সংরক্ষণ করে তারপরে হচ্ছে হলো শীত মৌসুমে এটাকে বিভিন্ন মানে সেচ প্রকল্পে এবং এটা 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 থেকে বলা হচ্ছে যে মানে 3টা বিদ্যুৎ কেন্দ্র এর থেকে মানে মানে পর্যায়ক্রমে 3টা বিদ্যুৎ কেন্দ্র মানে চালু করা হবে আর কি। তো যাই হোক, যদি করা যায় এই 2টি প্রকল্প যদি করা যায়, আমার মনে হয় আর কি যে এটা দেশের অর্থনীতির জন্য একটা ইতিবাচক ফল বয়ে নিয়ে আসবে। আমরা আন্তর্জাতিক প্রসঙ্গে আপনি জানেন ইরান যুদ্ধের যেই প্রস্তুতি আবারও হুমকি দিয়েছিল, পাল্টা হুমকি প্রস্তুতি। অবশ্য ট্রাম্প গত আজকেই ওদের আগে বলেছে যুদ্ধ আপাতত স্থগিত করা হয়েছে, যে এর মধ্যে ইরানের পক্ষ থেকে কিন্তু 14টি নতুন প্রস্তাব দেওয়া হয়েছিল যে শান্তি আলোচনার জন্য। সেক্ষেত্রে প্রথম দফায় যুক্তরাষ্ট্র সেটা প্রত্যাখ্যান করেছিল, বলছে অনেকগুলো আগেরই। তো এই বিষয়গুলো আমরা দেখছি যে এই যুদ্ধের কারণে সারা বিশ্বই কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ছে, বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে। তো এই যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের আগামীতে অর্থনৈতিক পুনরুদ্ধারে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? এখন ধরেন তো যে কোনো যুদ্ধই তো হচ্ছে হলো যে মানে মানে ইয়ের জন্য মানব জাতির জন্য ক্ষতিকর। এখন যে এই ইরান এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধের কারণে দেখা যাচ্ছে যে এই যে হরমুজ প্রণালী, যেটা যে প্রণালী দিয়ে হচ্ছিল মানে পৃথিবীর জ্বালানির 20% প্রণালী, হ্যাঁ, মানে 5 ভাগের 1 ভাগ জ্বালানি কিন্তু এই প্রণালী দিয়ে সরবরাহ করা হয়। তো এখন দেখা যাচ্ছে যে এই প্রণালী বন্ধের কারণে শুধুমাত্র চীন ব্যতীত অন্য কোনো দেশের জাহাজ কিন্তু এখান দিয়ে চলাচল করতে পারছে না। তো এখন যদি ধরেন এই হরমুজ প্রণালী যদি এভাবে যদি বন্ধ থাকে এবং তেলের সরবরাহ যদি বিঘ্নিত হয়, তাহলে তো ধরেন এটার একটা আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপর একটা হচ্ছিল যে নেতিবাচক প্রভাব পড়বে, এবং সেই প্রভাব কিন্তু অলরেডি পড়েছে। তো এটা যদি অব্যাহত থাকে, ধরেন আমাদের বাংলাদেশের অর্থনীতি যেটা আমাদেরও যে আমরা যে তেল আমদানি করি এবং গ্যাস আমদানি করি, দেখা যাচ্ছে যে এই হরমুজ দিয়ে কিন্তু আমাদের তেল এবং গ্যাস আসে। তাহলে আমরাও কিন্তু এই যে আমাদের তেল এবং গ্যাস আসা ক্ষতিগ্রস্ত হবে, এবং আমাদের দেখা গেছে যে আমাদের একটা জাহাজ বোধহয় এখনও সেখানে হচ্ছে হলো যে ছাড়েনি আর কি। তো এখন একটা জাহাজ এটা 4-5 বার এটা অ্যাটেম্প নিয়েছিল আসার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে তারা ক্লিয়ারেন্স দেয়নি। তো এছাড়া হচ্ছে যখন এটাকে ছাড়াই নিয়ে এখন নতুন কোনো জাহাজও তো আসতে পারবে না। তো এখন ধরেন যদি আমাদের যে এই তেল এবং গ্যাসের যে সরবরাহ সেটা যদি বিঘ্নিত হয়, তাহলে হয়তো ধরেন আপনার বিকল্প পথ আমাদেরকে দেখতে হবে। এবং বিকল্প পথ আমরা দেখেছি যে বাংলাদেশ রাশিয়া থেকে তেল আমদানির কথা চিন্তা করছে, এবং সেখানেও দেখা গেছে যে আমেরিকার সাথে যে চুক্তি করেছে ওই চুক্তিতে বলা আছে যে যুক্তরাষ্ট্রের সাথে যাদের হচ্ছে হলো যে সম্পর্ক ভালো না, এই ধরনের রাষ্ট্রের সাথে যদি মানে বাংলাদেশ যদি কোনো ধরনের বাণিজ্য করতে চায়, সেখানে হলো যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন হবে। তো দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ অনুমতি চেয়েছে, তারা এখনও কিন্তু অনুমতি দেয়নি। ওকে, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আপনাকে ধন্যবাদ। জি প্রিয় দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।